আমরা লাস্ট ক্লাসে স্যাম্পলিং পড়েছিলাম আমার যতদূর মনে পড়ে। তোমাদের বিভিন্ন রকমের স্যাম্পলিং এর ব্যাপারে আলোচনা করেছিলাম, ওগুলো থিওরি ছিল আর কি। আসলে থিওরি মেইনলি, ম্যাথ অতটা নেই এই মুহূর্তে আর কি। তো ছোটখাটো কিছু ম্যাথস আছে স্যাম্পলিং এর, সেটা আমি এখন বলবো না, তোমাদের ওই পরে যে বলবো। আমরা যখন প্রবাবিলিটি পড়বো, প্রবাবিলিটির সাথে টেস্ট অফ হাইপোথিসিস সুযোগবিলিটি পড়বো, তখন আমি আবার এই স্যাম্পলিং এর দুই একটা ছোট ছোট অঙ্ক নিয়ে আসবো। তখন আমি যে স্যাম্পলিং এর মেথডের, তো তোমরা আগের ক্লাসে শুনেছো যে দেখি কি কি রকমের স্যাম্পলিং হতে পারে, বর্ণনা শুনেছো। কিন্তু টুকটাক ম্যাথও আছে যে আমি কিভাবে কতগুলো স্যাম্পল নিব সেটা কিভাবে আমি বের করতে পারবো, এই ধরনের কিছু বিষয়। আচ্ছা, তো একটু তোমরা একটু কষ্ট করে একটু নোট করে রাখো, যদি খাতা কলম হাতে সাথে মানে মানে হাতে থাকে, হাতের কাছে থেকে থাকে, তাহলে তোমরা একটু নোট লিখে রাখো যে এই স্যাম্পলিং এর দুই একটা অঙ্ক আমরা শেষের দিকে যে আবার পড়বো, এটা আমাকে একটু মনে করিয়ে দিও জিনিসটা আর কি। আমি যদি ভুলে যাই, ঠিক আছে, একটু লিখে তোমরা একটু করে রাখো, যেন আমি ভুলে গেলেও তোমরা যেন আমাকে মনে করিয়ে দিতে পারো। ওকে, তাহলে আমি একটু অন্য জিনিস পড়ি আজকে, সেটা হলো যে এই ডেটা কিভাবে প্রেজেন্ট করা হয়, হাউ টু রিপ্রেজেন্ট ডেটা। যেটাকে প্রেজেন্ট করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। টেবুলার ফর্ম, আর একটা হচ্ছে তোমার গ্রাফিক্যাল ফর্ম। ঠিক আছে, একটা হচ্ছে টেবুলার ফর্ম, ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আর কি, টেবুলার ফর্ম। আরটা হচ্ছে নাম্বার 2, এটা হতে পারে তোমার গ্রাফিক্যাল ফর্ম। ওয়েল, যাই হোক, এই তো লিখতে একটু সমস্যা হচ্ছে আমার। গ্রাফিক্যাল ফর্মে দুভাগে প্রকাশ করে থাকি। প্রথমে আমরা টেবুলার ফর্মটা দেখি। প্রথমে আমরা টেবুলার ফর্ম যেটা আছে, তোমরা কিন্তু জানো এটা অলরেডি। ফ্রিকোয়েন্সি টেবিল করেছো না, যে শ্রেণী ব্যবধান গণসংখ্যা দিয়ে, গণসংখ্যা বহুভুজ দিয়ে করেছো না তোমরা? জি স্যার, করেছি। ট্যালি মার্কস দিয়ে বা ট্যালি নাম্বার দিয়ে। ওটাই কিন্তু একটু অন্যভাবে আমরা শিখবো। মানে অন্যভাবে বলতে আমি বুঝাচ্ছি, আমার শ্রেণী ব্যবধান কত হবে, কতগুলো শ্রেণী আমি নেব, এটার একটা ছোট্ট হিসেব আছে আর কি। দেখো এখানে লেখা আছে স্টেপ 1, মানে আমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে প্রডিউস করব বা কনস্ট্রাক্ট করব আর কি। প্রশ্নটা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তুমি কিভাবে কনস্ট্রাক্ট করবে আর কি। ঠিক আছে, নামটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকোয়েন্সি, একটু লিখে নাও আর কি তোমরা জিনিসটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এখন প্রথমেই দেখো এখানে একটা কথা বলেছে আর কি, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের কিভাবে কনস্ট্রাক্ট করে। স্টেপ 1-এ যে ডিসাইড নাম্বার অফ ক্লাসেস, নিচে লেখা আছে রুলটা, দেখো যে এখানে ইউজফুল রেসিপি টু ডিটারমাইন দ্য নাম্বার অফ ক্লাসেস। এখন নাম্বার অফ ক্লাসেস কে ওরা দেখো কি দিয়ে প্রকাশ করেছে, k is the 2 to the k rule। 2 to the k rule মানে হচ্ছে 2 to the power k, এটা হচ্ছে 2 to the k rule, এটাকে বলা হচ্ছে আর কি। এই দেখো এই জিনিসটা বলা হচ্ছে। এখন কিভাবে এটা, মনে করো ছোট হাতের n, ছোট হাতের n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, বা একটা স্যাম্পলের মধ্যে কতগুলো ইয়ে আছে তোমার, অবজারভেশন আছে বা ডেটা আছে, মানে এলিমেন্ট বা ভ্যালু বা নাম্বার আছে আর কি, নাম্বার অফ অবজারভেশনস। এই যদি হয় ছোট হাতের n, নাম্বার অফ অবজারভেশন মানে স্যাম্পল সাইজ। n কে আমরা আবার স্যাম্পল সাইজও বলি কিন্তু, ঠিক আছে, n কে আমরা অন্যভাবে স্যাম্পল সাইজও বলে থাকি আর কি, যে একটা স্যাম্পলের সাইজ কত। ছোট হাতের n কিন্তু মনে রাখবে বড় হাতের n নয়, ঠিক আছে, এই যে এটা ছোট হাতের n। বড় হাতের n কে আমরা বলি, বড় হাতের n কে আমরা বলি পপুলেশন সাইজ, স্যাম্পলিং এর মধ্যে আর কি, ঠিক আছে। বড় হাতের আমরা এটাকে বলি আমরা পপুলেশন সাইজ। আবার অন্য একটা কথাও বলি, সেটা একটু পরে শিখবে আর কি তোমরা। দিস ইজ পপুলেশন সাইজ, যেটা আমরা
কাউন্ট করতে পারবো। আনকাউন্টেবল হলে এটা তো অন্য জিনিস আবার, তখন তার এন বলতে পারি না, কারণ এন মানে হচ্ছে কাউন্টেবল নাম্বার। আচ্ছা, সো দিস এন ইজ দ্য স্যাম্পল সাইজ অথবা নাম্বার অফ অবজারভেশন ইন এ স্যাম্পল। এবং আমাদের ফর্মুলাটা কি বলছিলাম, নাম্বার অফ ক্লাস, কতগুলো শ্রেণী আমি নেব। শ্রেণী বলতে আমি বুঝাচ্ছি, তোমরা যে অঙ্ক আগে করেছো এরকম শ্রেণী নিয়েছো, যে 5 থেকে 10, 10 থেকে 15, তারপরে হচ্ছে 15 থেকে 20, এরকম এইভাবে নিয়েছো না শ্রেণীগুলো, তাই তো? এভাবেই তো নিতে তোমরা জিনিসগুলো। এখন এরকম কয়টা নিব আমি, এটা আগে ঠিক করব। সেই ফর্মুলা হচ্ছে এটা, 2 টু দি পাওয়ার k, খুবই সহজ, 2 টু দি পাওয়ার k গ্রেটার দেন অর ইকুয়াল টু n, এটা, দিস ইজ দ্য ফর্মুলা। আচ্ছা, এটাই হচ্ছে যে ক্লাস কতগুলো নেব বা শ্রেণী কতগুলো নেব তার ফর্মুলা। তার মানে বোঝা যাচ্ছে এই যে n স্যাম্পল সাইজ বা আমার ডেটার মধ্যে যতগুলো অবজারভেশন থাকবে সেটা ডান পাশে থাকবে, এখানে থাকবে মনে করো। উদাহরণস্বরূপ মনে করো আমার n হচ্ছে 30টা ডেটা আছে বা 40টা ডেটা আছে, মনে করো 40, ঠিক আছে, 40 অবজারভেশন তোমাকে দেয়া আছে। এখন এই 40 অবজারভেশনের জন্য তুমি কতগুলো শ্রেণী নেবে, কতগুলো ক্লাস নেবে, নাম্বার অফ ক্লাসেস যেটাকে বলা হচ্ছে। নাম্বার অফ ক্লাসেস কি দিয়ে জন্য প্রকাশ করে, এই যে এখানে একটু আগে দেখাচ্ছিলাম, এই যে k, নাম্বার অফ ক্লাসেস হচ্ছে k, অর্থাৎ k ইকুয়াল টু কত, দ্য ভ্যালু অফ k, এটা কত হবে, এটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। সো দ্য ভ্যালু অফ k কোন সম্পর্ক থেকে বের করব আমি, এই যে এই রিলেশনশিপটা থেকে বের করব n এর সাথে। অর্থাৎ n যদি তুমি এখন 40 বসাও, n এর মান 40টা ডেটা আমার আছে অবজারভেশনের মধ্যে। এখন আমার প্রশ্ন হচ্ছে k এর ভ্যালু কত হলে এই 2 টু দি পাওয়ার k 40 এর সমান বা তার চেয়ে বড় হবে, মানে মিনিমাম সমান হতে হবে, 40 এর নিচে হতে পারবে না। চিহ্নটা খেয়াল করে দেখো, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই রুলটা আমরা ফলো করবো। তোমরা কি এই রুলটা পড়েছো আগে? এইচএসসি তে করেছো তো? কিভাবে করেছো নাকি অন্যভাবে করেছিলে? অন্যরকম ছিল নাকি? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনুন। আচ্ছা, জি স্যার, আচ্ছা, যাই হোক, অর্থাৎ এই কে এর ভ্যালু কত হতে হবে আমাকে, যেন এই 2 টু দি পাওয়ার k, এটা ওই যে ডান পাশে n এর মান 40 বসালাম আমি, এই 40 থেকে মিনিমাম, মানে 40 নিচে হতে পারবে না কোনোভাবেই, সোজা কথা। সমান হতে পারে, আর যদি সমান খুঁজে পাওয়া না যায় তাহলে একটু উপরে বেশি হবে আর কি। k এর ভ্যালু 1 বসালে কি হয় বলো তো? কোনোভাবেই হওয়ার কোনো চান্স নেই, 40 থেকে বড়। 2 বসালে কি হয়? 4, তাও হচ্ছে না। 3 বসালে কি হয়? 8, তাও হচ্ছে না। 4 বসালে কি হয়? 16, তাও কিন্তু হচ্ছে না। 5 বসালে কত হয়? 32, সেটাও হচ্ছে না কিন্তু। যদি 6 বসাই, 32 দুগুণে 64, এখন কিন্তু আমার এই 2 টু দি পাওয়ার k গ্রেটার দেন 40 হয়ে যাবে। কার জন্য? k এর ভ্যালু কত হলে? যদি k এর ভ্যালু 6 হয়। অর্থাৎ বুঝতে পারলাম যে ইফ দ্য নাম্বার অফ ক্লাসেস ইজ 6, k এর ভ্যালু 6 বসালে এই রিলেশনশিপটা আমার স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই রিলেশনশিপটা স্যাটিসফাইড হতে হবে, মানে হলো এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই সম্পর্কটা যেন ব্রেক না হয়। আমি তো আরো উপরে যেতে পারতাম, 64 দুগুণে 128, 7 নিতে পারতাম না, আর উপরে যাওয়ার দরকার নেই। যখনই ফুলফিল হয়ে যাচ্ছে, স্টপ দেয়ার। সো বুঝতে পারলাম আমার 30টা বা 40টা অবজারভেশন যদি থাকে, 40টা অবজারভেশন থাকলে আমার নাম্বার অফ ক্লাসেস হবে 6, ঠিক আছে? এই গেল একটা। এরপর শ্রেণী ব্যবধান কত করে নেব আর কি, মনে আছে? মানে শ্রেণী, ওই যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস, রাইট 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 রাইট, মানে উচ্চ সীমা নিম্ন সীমা এই দুটোর পার্থক্য আমি কত নেব আর কি, আপার এন্ড লো লিমিটের যে ডিফারেন্সটা আর কি, সেটাকে আমরা বলবো ক্লাস উইডথ, বলবো এটাকে আমরা।
ক্লাস উইথ মানে শ্রেণীর যে ব্যবধান সেটা কত করে নেব, 5 করে নেব না 10 করে নেব, এই জিনিসটাও তো আমরা আরবিট্রারিলি মানে ইচ্ছে মতন নিতাম। এভাবেই তো আমরা শিখেছিলাম, তাই না, এইচএসসি লেভেলে আর কি। কিন্তু এখন না ওরকম হবে না জিনিসটা। এসএসসি বা এইচএস লেভেলে যেরকম শিখেছি, এখন হবে যে এই যে কতগুলো ক্লাস তুমি নিলে এইটাকে ব্যবহার করে এখন আমি বের করে নেব আমি যে আমার ক্লাস উইথ মিনিমাম কত হওয়া উচিত, সেটা আরেকটা ফর্মুলা আছে। ফর্মুলাটা দেখো, এই পেজটা আমি ক্লিন করে দিচ্ছি। এই পেজে দেখো ফর্মুলাটা আছে, এই যে আশা করি দেখতে পাচ্ছ। এই দেখো h মাইনাস এল বাই কে, এই যে আই, এটা হচ্ছে আই, দিস আই ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে আই গ্রেটার দেন অর ইকুয়াল টু, কিন্তু আবারও গ্রেটার দেন অর ইকুয়াল টু, চিহ্নটা কিন্তু খেয়াল করবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু h মাইনাস এল বাই কে। এর মানে হচ্ছে এই যে আই, এই আইটা হচ্ছে তোমার ক্লাস উইথ। দেখো এখানে আমি মার্ক করে দিচ্ছি, where I is the class interval বা class width, যেটাই বলো, বলা আছে যে class interval or class width। কিভাবে বের করবো আমি, এই ফর্মুলাটা দিয়ে, যে I যদি হয় class width, তাহলে এই class widthটা কতটুকু হবে, ক্লাস উইথটা হতে হবে এই ডান পাশের যে মানগুলো বসানোর পর যে ভ্যালুটা আমি শেষমেশ পাবো বিয়োগ করার পর ভাগ করার পর, এই ক্লাস উইথ আই যেন ওই ডানের ওই জিনিসের থেকে, মানে মোট কথা এই আই না বলে আমি যদি কথাটা এভাবে বলি তাহলে তোমাদের কাছে জিনিসটা সহজ হবে আর কি। মনে করো ক্লাস উইথ, আচ্ছা, ক্লাস উইথ is greater than or equal to h minus l by k, এই হচ্ছে গিয়ে হিসেবটা আর কি। অর্থাৎ ক্লাস উইথ শুড বি greater than or equal to this value. এখন what is h? The h is the highest observed value, highest number of observation, সর্বোচ্চ মান। l is the lowest observation, সর্বনিম্ন মান। ভাগ করব কাকে দিয়ে, ওই যে একটু আগে খেয়ে বের করে আসলাম তাকে দিয়ে ভাগ করব। তখন আমি পেয়ে যাব যে আমার ক্লাস উইথটা কত করে আমাকে ধরতে হবে সেটা। এখানে যে ভ্যালুটা আমি পাবো বিয়োগ আর ভাগ করার পর সেই মানটা হিসাব করে আমাকে বলতে হবে। ফর এক্সাম্পল, সেই ফর এক্সাম্পল তুমি এই আই, যেটাকে ক্লাস উইথ বলছি আমরা, এখানে এই যে এইচ এর মান, এল এর মান, কে এর মান এইসব বসানোর পর উদাহরণস্বরূপ তুমি পেলে এরকম 4.001, ধরে নাও এরকম পেলাম এইচ এর মান বসানোর পর, এল এর মান বসানোর পর, কে এর মান বসানোর পর। অর্থাৎ ক্লাস উইথ উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 4.001। তাহলে ক্লাস উইথ আমি কত ধরবো বলো তো এখন, কত ধরবো ক্লাস উইথটা? 5। ঠিক আছে তোমার কথা। আর কারো কোনো মতামত? ভেরি গুড, ঠিক বলেছো। 4 ধরতে পারবো আমি, অ্যাপ্রক্সিমেটলি 4। না স্যার। হ্যাঁ স্যার, কোড তো ধরা যাবে। ধরা যাবে। আর আরেকজন বলেছো না, যে না সে কেন বলেছো না? না স্যার, আমি আয়ের মান ভাবছিলাম স্যার, পড়ে ধরার কথা। না, এই যে ডান পাশের মানে আয় তো হচ্ছে ক্লাস উইথ, আমি আয়ের মান তো বের করছি, আয়ের মান তো যে ডান পাশে। এখন এই যে মানটা এটাই আমার ক্লাস উইথ, কিন্তু এটা আমি কত ধরবো? 4.001। এটা 4 ধরা যাবে। 4 ধরা যাবে বলছো না, কিন্তু আমার শর্তটা কি আছে দেখো তো, ক্লাস উইথ শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে ক্লাস উইথ কথাটা এটা মনে করো ক্লাস উইথ কথাটা আর কি। সো ক্লাস উইথ উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এই ডানের এই ভাগফল বিয়োগফল। সো ক্লাস উইথ কখনোই এই ডান পাশে যে রেজাল্ট আমি পাবো ওর নিচে হতে পারবে না কোনোভাবেই, 4 ধরা যাবে না। তুমি 4.001 পেয়েছো, 4.001ই রাখো। দেখতে বিদঘুটে যদি মনে হয় না এটা কেমন যেন দেখা যাচ্ছে, ঠিক আছে 4.1 লিখো, না এটাও কেমন যেন লাগছে, আচ্ছা ঠিক আছে 4.5 ধরো, ডেটার ধরন বুঝে। কিন্তু 4.001 এর নিচে আসা যাবে না কোনোভাবেই,
কারণ শর্তটাই হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, ক্লাস উইথ উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য রাইট সাইড। তাহলে রাইট সাইডটা কত, সেই মানটা বের করছি এখানে আমরা। ওর নিচে হতে পারবে না ক্লাস উইথ। বিষয়টা বুঝতে পেরেছো বা? কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমি এমনি একটা রাফ এক্সাম্পল করেছিলাম আর কি, সেটা একটু তোমাদের দেখাই। ডেটা যে কোত্থেকে নিয়েছি আমার নিজেরই মনে নেই, কারণ হচ্ছে যে আমি মনে হয় আন্দাজি একটা করেছিলাম আর কি, জাস্ট স্টুডেন্টদের বোঝানোর জন্য, আর কিছু না। আমি সেটাই একটু ওপেন করছি। এই দেখো, মানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে গেলে কি কি আমার মানে স্টেপগুলো ফলো করতে হবে, সেটা আমি একটা এমনি একটা আন্দাজ একটা ডেটা নিয়েছি। মনে করো কোনো একটা ডেটা আছে যেখানে 33টা অবজারভেশন আছে আর কি। উই হ্যাভ 33 অবজারভেশন। মনে করো এরকম আছে 15, 18, তারপর 26, এরপর মনে করো 34, মনে করো 80 আছে, 75 আছে, এরকম ভ্যালু আছে কতগুলো আর কি, 33টার মতো আর কি, মনে করো যে কোনো কিছুর ভ্যালু আর কি। এখানে কিসের ডেটা ছিল অবশ্য আমার মনে নেই। আচ্ছা, লিখে রেখেছি নিচে আর কি, দেখো নিচে লেখা আছে, টেবিলের উপরে লেখা আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল অফ উইকলি প্রফিটস অফ সাম রোড সাইড শপস। ওই এলাকার মধ্যে ইয়ের পাশে দোকান থাকে না, রাস্তার পাশে। স্যার লাস্ট কথাটা বুঝি নাই স্যার। ফ্রিকোয়েন্সি অফ এই যে এই লেখাটা আর কি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল, এটার কথা বলছি আর কি আমি। মানে ডাটা কিসের ডাটা নিয়েছিলাম আর কি, আমি এটা আন্দাজে এমনি একটা ডাটা নিয়েছিলাম আর কি, বোঝানোর জন্য স্টুডেন্টদের জাস্ট। তো কিছু রোড সাইড শপ, তাদের প্রফিটের ডাটা আছে, মনে করো উইকলি প্রফিট, এবং সেটা কিসে আছে, 1000 টাকা। অর্থাৎ যে অবজারভেশন গুলো বলা আছে সেগুলো 1000 টাকায়। 15 বললে 15,000, 18 বললে 18,000, 26 বলে 26,000, 34 বলে 34,000, 80 বললে 80,000, 75 বলে 75,000। এটা বুঝবো আর কি আমরা, মানে ডাটাগুলো এইভাবে আছে, এই ইউনিটে আছে আর কি, হাজারের এককে আছে। এনিওয়ে, তো এখন আমরা 33টা ডাটা আছে এরকম মনে করো। এদেরকে আমাকে করতে হবে কি, এই টেবিলের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই 33টা ডাটাতে অগোছালো আকারে আছে, 15, 18, 26, 34, 80, 75 উল্টাপাল্টা করে আছে আর কি। তো এদেরকে আমি করব কি, টেবিলার ফর্মে সাজিয়ে নিয়ে আসার চেষ্টা করব। সো একটাই পদ্ধতি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, আরো আছে, এটা আমাদের দরকার নেই। প্রথমে দেখো, নাম্বার অফ অবজারভেশনস হিয়ার n equal to 33, তারপর the number of classes k will be, ওই যে 2 to the power k greater than or equal to n, n এর মান বসাও 33। তো আমরা বুঝতে পারলাম যে that is the number of classes is k equal to 6। ওটা তুমি পাশে রাফ করে দেখতে পারো আর কি, যে k এর মান 1, 2, 3 এসব বসাও, বসিয়ে বুঝতে পারবে আর কি যে কত বসালে এই রিলেশনশিপটা স্যাটিসফাইড হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, ক্লাস উইথ I, class width is greater than or equal to h minus l by k। এখানে h হচ্ছে হাইয়েস্ট অবজারভেশন, l হচ্ছে লোয়েস্ট অবজারভেশন। আমি ব্ল্যাঙ্ক রেখেছি দেখো, যেহেতু ডেটা নেই আমি এমনি আন্দাজে বুঝে বলেছি জিনিসটা। i হচ্ছে, মনে করো এই i ক্লাস উইথ, একটু যেটা বলছিলাম, মনে করো 4.0011 পেলাম। তো এটা একটু কেমন কেমন যেন দেখাচ্ছে, 4.0011 হিসাব করতে একটু অদ্ভুত লাগবে আর কি, উল্টাপাল্টা লাগবে আর কি। ঠিক আছে, আমি না হয় একটু সামনে এগিয়ে ধরি, আমি ধরলাম 5, ক্লাস উইথ 5 করে ধরলাম আর কি। ঠিক আছে, উই কনসিডার দ্য ক্লাস ইন্টারভ্যাল i equal to 5। কেউ যদি বলে না এত দূরে কেন যাব, আমি 4.1ই ধরি, ইচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, 4.5 ধরি, তাতেও কোনো সমস্যা নেই। কেউ বলে যে না, যা পেয়েছি তাই রাখবো, 4.0011, তাও কোনো সমস্যা নেই। কিন্তু নিচে ধরতে পারবে না কোনোভাবেই। যদি 4 পয়েন্টের পরে মনে করো তোমার 8, 10টা, 15, 20টা জিরো দিয়ে 1, তাও তুমি 4 ধরতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো এবার টেবিলটা কিভাবে করে, এই টেবিল কিভাবে করে সেটা তোমরা জানো, এটা আমি আর বলার কিছু নেই।
প্রথমে তো এরকম ক্লাস ইন্টারভ্যাল গুলো লিখতে হয় আর কি। মনে করো 5 থেকে শুরু হয়েছিল আমার ডেটা, 5,000 থেকে 10,000, 10,000 থেকে 20,000 এভাবে সাজানো হয়েছে। দেখো ডেটার কিন্তু উপরে ইউনিটটা দেয়া আছে, কিন্তু প্রফিট এই যে ইউনিট, এই ইউনিট কিন্তু মাস্ট, ঠিক আছে? এই ইউনিট এটা যদি না লিখো, তুমি যদি ইউনিটটা লিখতে যদি ভুলে যাও তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। ইউনিটটা অবশ্যই লিখতে হবে, না লিখলে -1। আচ্ছা, টেবিলের নাম লিখতে হয়, যে তুমি যেটা টেবিল করছো কিসের টেবিল সেটা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, কিসের ডাটা, সেই ডাটাটার নামও লিখতে হবে। অনেকে করে কি শুধু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আর কিছু লিখে না, কিন্তু কিসের ডাটা কে বুঝবে তোমার এই টেবিল দেখে কিসের টেবিল? দ্যাট দেয়ার হ্যাজ টু বি আ হেডিং অফ দ্য টেবিল। কি আছে দেখো, উইকলি প্রফিট অফ সাম রোড সাইড শপস, যেটা ডেটা সেটা সহ লিখতে হবে আর কি। তারপর মনে করো যে ইয়েটা লিখে ফেললাম আমরা, ক্লাস ইন্টারভ্যাল লিখে ফেললাম, 5 করে ধরেছি তো এইভাবে লিখে ফেলার পর এরপরে হচ্ছে ট্যালি মার্কস। ইউ নো হাউ টু পুট দ্য ট্যালি, জানো তো? এরকম 1 2 3 4টা দেওয়ার পর একটা এরকম ক্রস করে দিয়ে দিতে হয়, মনে আছে নিশ্চয়ই? জি স্যার। আচ্ছা, এখন ট্যালিগুলো আমরা বসাই কিভাবে, কোন ডেটাটা কোন রেঞ্জে কোন ক্লাসে বা গ্রুপে পড়ে, তো যতগুলো এই গ্রুপে পড়ে ততগুলো ট্যালি। আশা করি এটার বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই তোমাদের, এটা পারবে তোমরা এটা ইনশাআল্লাহ। ডেটা যদি থাকে দেখে দেখে বসাতে পারবে না কোনটা কোন গ্রুপে পড়লো। জি স্যার পারবো। সহজ পদ্ধতি হচ্ছে তোমার সামনে যখন যেই ডেটা পড়বে ওইটা কোন গ্রুপে পড়ে ওই গ্রুপে দাগ দিয়ে দেওয়া। মনে করো এরকম আছে, উদাহরণস্বরূপ 7, তারপর মনে করো আছে তোমার 19, তারপর মনে করো আছে তোমার 26, তারপর আছে ধরো তোমার 12, এরপর মনে করো আছে 3, এরপর মনে করো আছে তোমার 17, এভাবে আছে মনে করো। এখন তুমি যদি এভাবে মনে করো 33টা আছে, এখন তুমি যদি খুঁজতে চাও দেখি তো 5 থেকে 10-এর মধ্যে কে আছে, 3 একটা দিলাম। 10 থেকে 15-এর মধ্যে কে আছে, নাই 12 আরেকটা আছে এখানে দিলাম। এইভাবে করলে কিন্তু হবে না। তুমি করবে কি, প্রথমে কে আছে দেখো 7, সে কোন ঘরে পড়ছে, প্রথম ঘরেই পড়ছে, দাও প্রথম ঘরে একটা দাগ দাও। 19 কোন ঘরে পড়ছে, 3 নাম্বার ঘরে, দাও 3 নাম্বার ঘরে একটা দাগ দাও। 26 কোন ঘরে পড়ছে, 4 5 নাম্বার ঘরে, দাও এদিকে একটা দাগ দাও, এদিকে একটা দাগ দিয়ে দাও। 12 কোন নাম্বার ঘরে পড়ছে, সেকেন্ডটাতে দাও, সেকেন্ডটাতে একটা দাগ দাও এখানে। 3 কোথায় পড়ছে, প্রথমটাতে পড়ছে, দাও প্রথমটাতে একটা দিয়ে দাও। 17 কোথায় পড়ছে, বুঝতে পারছো কি সিস্টেমটা? জি বুঝা স্যার। যাচ্ছে? মানে যখন যেটা সামনে যে যে গ্রুপ পড়ে সেই গ্রুপে কোন গ্রুপে কে আছে এটা যদি খুঁজতে চাও তাহলে কিন্তু ধরা জি স্যার। একেবারে, কিভাবে যে সময় যাবে টেরই পাবে না তখন। আচ্ছা, তো এই গেল কিভাবে ট্যালি মার্কসটা দেবে তোমরা। তো যে গ্রুপের যতগুলো ট্যালি হবে সেই গ্রুপ বরাবর ফ্রিকোয়েন্সি ততই তুমি লিখে দেবে। এই হচ্ছে সিস্টেম। ফ্রিকোয়েন্সিকে আমরা ছোট হাতের FI দ্বারা প্রকাশ করে থাকি। আই মানে হচ্ছে যেহেতু অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে তাই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা, পড়েছো না বাংলায়? ক্রমযোজিত গণসংখ্যা পড়েছো তো, কিন্তু ইংলিশে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা বলি বড় হাতের FI দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? নিয়মটা কি ছিল মনে আছে? ওই যেগুলো যোগ করে করে যাওয়া, 2 এর সাথে 6 যোগ করে 8, আরো এই দূর এতটুকু আসলে 8 এর সাথে আরো 12 যোগ হচ্ছে তাহলে 20। তো এরপরে আরো 8 আছে, আরো 8 যোগ করে দাও 28, আরো 4 আছে, 28 আর 4 32, 1 32 আর 1 33। মনে আছে সিস্টেমটা কিভাবে করতে হয়? জি স্যার। কিন্তু লজিকটা কি ছিল কেউ কি বলতে পারো? এটা লজিকটা কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লজিকটা কি, কেন যোগ করছি আমি, কেউ বলতে পারো? শুধু যোগ করতে হয় এতটুকুই শিখেছো নাকি? জি স্যার কেন আচ্ছা, করতে হয় জানি না। আচ্ছা লজিকটা বলি তোমাকে, সবাই একটু ভালো করে শোনো। এবার আমি তোমাদের একটা প্রশ্ন করি, এইভাবে যদি বলি আপ টু 25,000 প্রফিট, how many shops are there? Up to 25,000 profit weekly, how many shops are there? So 28. কিভাবে করলে? So cumulative frequency. হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে আসলে ওখানে যে আর কি,
যে 25,000 পর্যন্ত প্রফিট করেছে, এই যে আপার লিমিট প্রতিটা গ্রুপের 25,000 পর্যন্ত প্রফিট করেছে কতগুলো রোড সাইড শপ? 25,000 পর্যন্ত কিন্তু, আপ টু, which means you have to sum up from the very first, প্রথম থেকে এই পর্যন্ত আপ টু 30 কতগুলো তাহলে একদম প্রথম থেকে 30 পর্যন্ত যতগুলো সবাই। সো এই যে ক্লাস ইন্টারভ্যালের এই যে আপার লিমিট গুলো, স্যার এদের তার মানে স্যার কতগুলো হিসাবে আমরা স্যার মানে হিসাবটা করলাম? রাইট, যে এই পর্যন্ত কতগুলো হয়েছে, এই পর্যন্ত টোটাল কতগুলো আসছে, এই পর্যন্ত টোটাল কতগুলো হয়েছে, সেই হিসেব থেকে তোমার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আসে। ঠিক আছে, এখন ক্লিয়ার বিষয়টা কিভাবে আসে আসলে জিনিসটা? হ্যালো, জি স্যার। আচ্ছা, ওই লোয়ার এই যে এদের এদের উপরে না, কিন্তু কাদের উপর? এই আপার লিমিটের উপর তুমি ফলো করবে, ওই পর্যন্ত কতগুলো। আচ্ছা, রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে সিম্পলি দ্য প্রপোর্শনস। প্রপোর্শন মানে হচ্ছে টোটাল তো 33টা আছে আমার, দেখো এই যে একটুকে বলছিলাম যে এন কিন্তু আবার আরেকটা জিনিসও বোঝায়। একটা বলেছিলাম পপুলেশন সাইজ, আবার এন বড় হাতের এন আরেকটা জিনিসও বোঝায়। এই বড় হাতের এন হচ্ছে তোমার সাম অফ সরি এফ আই, মানে ফ্রিকোয়েন্সি গুলোকে যদি যোগ করে দাও তাহলে সেটাকেও আমরা এন দ্বারা প্রকাশ করি। এই ধরনের টেবিলের ক্ষেত্রে আর কি, এরকম ফ্রিকোয়েন্সি টেবিলের ক্ষেত্রে আমরা সাম অফ এফ আই বলতে বুঝবো বড় হাতের এন, কিন্তু এমনিতে নর্মালি এন বলতে আমরা বুঝি পপুলেশন সাইজ, মানে আরো ব্রডার সেন্সে আর কি। এগুলো তো স্পেসিফাইড ক্ষেত্রে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ক্ষেত্রে বড় হাতের এন কে আমরা ওই ফ্রিকোয়েন্সির যোগফলগুলোকে বুঝাচ্ছি আর কি। আর রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য প্রপোর্শন অফ ইচ গ্রুপ টু দ্য টোটাল, মানে প্রতিটা গ্রুপের প্রপোর্শন কত সেটা আর কি। তো এই যে টোটালটা আছে 33, এই 33 এর এই প্রথম গ্রুপটাতে মনে করো দুটো আছে ফ্রিকোয়েন্সি, তাহলে ওই গ্রুপের প্রপোর্শন কত হবে তাহলে? 2/, টোটাল যা আছে তা, মানে টোটালের কতটুকু অংশ সেটা। এই গ্রুপে কত আছে? 6, তাহলে এই গ্রুপের রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে তার প্রপোর্শনটা, মানে এই 6 33 এর কতটুকু অংশ? 6/33, 2/, মানে সরি 33/6, 33/2, এভাবে বাকি সবগুলো। দেখো আমি কিন্তু লিখে রেখেছি ডু দ্য রেস্ট, মানে একইভাবে বাকিগুলো বের হয়ে চলে আসবে আর কি। এই হলো আমার একটা কমপ্লিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এভাবে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কমপ্লিট ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডেটাকে রিপ্রেজেন্ট মানে টেবিল আকারে প্রকাশ করার জন্য। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ সো মাচ।